ঢপের ডেভেলপমেন্ট। আমার আগের ইস্টবেঙ্গল সংক্রান্ত যে অডিওটা ছিল, সেই অডিওটা শুনে এক ইস্টবেঙ্গল ফ্যান লিখেছিল যে, "দাদা এইসব ইউথ ডেভেলপমেন্টে ভালো কাজ করতে গেলে একটা বিদেশি কোচ লাগবে। এই যারা ভারতে এই মুহূর্তে কাজ করছে ইউথ ডেভেলপমেন্টে তো ওরা তো নিজেরাই জানে না কাজকর্ম, এই কোচরা।" তো আমি এই ব্যাপারটা না একটু অতটা সহজ সরলও নয় এর সমাধানটা, মানে অতটা মানে স্ট্রেট ফরওয়ার্ড নয়। আবার ব্যাপারটা অতটা জটিলও নয় মানে বা একদম মানে কঠিনও নয়। তো তার দরুন আমি ওকে আর ইউটিউবে রিপ্লাই করিনি, কারণ ইউটিউবটা আমি ওই চ্যানেল হিসেবে ব্যবহার করি না, জাস্ট ভিডিও আপলোড করি। তো আমি আমার যে চ্যাট ফোরাম আছে সেখানে লিখেছিলাম যে আমি পারলে একটা অডিও করে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করব বা ব্যাপারটা নিয়ে একটু আলোচনার চেষ্টা করব, কেননা সত্যিকারের মানে ব্যাপারটা হচ্ছে ঢপের ডেভেলপমেন্ট চলছে ইস্ট বেঙ্গলে, এবং শুধু ইস্ট বেঙ্গলে নয়, গোটা ভারত জুড়ে। এখন আপনাকে ব্যাপারটা আগে একটু বুঝতে হবে, বুঝলে আপনি দেখবেন আপনি নিজে কিন্তু সমাধানটা মাথা থেকে খাটিয়ে বার করতে পারছেন, ঠিক আছে? তো ধরুন আপনি হারিয়ে গেছেন রাস্তায়, মানে গুগল ম্যাপ দেখে রাস্তায় চলছিলেন, হঠাৎ করে আপনি ঘেঁটে গেছেন, মানে বুঝতে পারছেন না, মানে গুগল ম্যাপের ওপর ভরসা করতে পারছেন না, ঠিক আছে? তো এগুলো একাধিক কারণে হতে পারে, মানে আপনার যে কোনো আপনার গুগল ম্যাপে বুঝতে ভুল হতে পারে, বা গুগল ম্যাপটা হয়তো কোনো কারণে হয়তো মাঝে চলছিল না, বা অনেক সময় হয়তো ইন্টারনেট ডেটা কানেকশানের প্রবলেম হয়েছে, তো অনেক কারণে একাধিক কারণে গুগল ম্যাপ ঘেঁটে যেতে পারে। তো সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা কিন্তু আদিম যুগ থেকে মানুষ করে আসছে, মানে যবে থেকে মানুষ ওই কম্পাস ব্যবহার করছে, একই কাজ আপনাকে আজকের দিনও দাঁড়িয়েও করতে হয়। বেসিকটা সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনার যে বর্তমান অবস্থান সেটাকে নির্ণয় করতে হবে, মানে ওটাকে আপনাকে ম্যাপ করতে হবে গুগল ম্যাপের সাথে আপনি ঠিক কোথায় রয়েছেন। তো তার জন্য সেটা যেটা করতে হবে, আপনাকে কিন্তু একটা দেখতে হবে একটা ল্যান্ডমার্ক, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেই ল্যান্ডমার্কের সাথে, এবং আপনার দেখতে হবে গুগল ম্যাপও সেই ল্যান্ডমার্কটা দেখাচ্ছে কিনা। এবার বেস্ট হয় আপনি যদি সেই ল্যান্ডমার্কে নিজেকে নিয়ে চলে আসেন, এবার আপনাকে দেখতে হবে যে গুগল ম্যাপও আপনাকে কারেন্ট লোকেশনে ওই ল্যান্ডমার্কটাই দেখাচ্ছে কিনা। তারপর আপনাকে নর্থ সাউথটা বুঝে নিতে হবে, সেটা গুগল ম্যাপ দেখে তো আপনি বুঝে যাবেন, কারণ আরও রাস্তাঘাট থাকবে, তারপর আপনি এগোতে পারবেন। তো এই একই জিনিস কিন্তু আগেকার দিনেও করা হতো, যখন নাবিকরা তারা কাটা কম্পাস ব্যবহার করতো, তখন তারা ওই আকাশে নক্ষত্র দেখে, নক্ষত্রদের অবস্থান দেখে আর ম্যাপ দেখে, আর আপনার ওই ম্যাগনেটিক যে কম্পাস, বেসিক কনসেপ্টটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একই আছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার ভারতীয় ফুটবলের ইউথ ডেভেলপমেন্ট কোথায় দাঁড়িয়েছে, বা র্যাদার ভারত কোথায় দাঁড়িয়েছে। ভারত কোথাও দাঁড়িয়েনি, মানে শুয়ে আছে, ঠিক আছে, একদম শুয়ে আছে। মানে কয়েক মাস আগে আমি যেখানে থাকি এখানে একটা বাঙালিরা একটা দোলোৎসব করেছিল, সেখানে একজন বাঙালি আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা দাদা, দাদা না আমার থেকে বয়সে বলে, আচ্ছা বলো তো মানে কবে আমরা এই ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো। আমি বললাম কোনো দিনই না, মানে আগামী 500-600 বছরেও নয়। তার মানে কি সত্যি 500-600 বছর লাগবে? না। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে 500-600 বছরের আগে তো সম্ভবই নয়। তার কারণ ধরুন আপনি একটা ক্লাস 8-এ পড়েন, ঠিক আছে? আপনি ক্লাস 8-এ পড়েন, আপনি স্কুলে যান না, ক্লাস টেস্টে ফেল করছেন, মানে বই পড়েন না। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে, দাদা আমি কবে বলো তো মানে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো বা লইয়ার হবো?" আমি বললাম, "তুমি কোনো দিনই হবে না। তুমি তো ক্লাস 8-ই পেরোতে পারবে না। ক্লাস 8-এর গণ্ডি পেরোতে পারবে না, তো ওই 10, 12 তারপরে এন্ট্রান্স এক্সাম কোনো দিনই হবে না। মানে যদি নিট ফিট অবধিও তুমি যাইতে পারবে না। ধরো তোমাকে যদি নিটের ঘাপলা করতে হয়, যেটা হয়েছে ধরুন বিভিন্ন গুজরাটের সেন্টারে, একই সেন্টার থেকে 6 জন একই নাম্বার পেয়ে ফার্স্ট হয়ে গেছে, পাশাপাশি তারা বসছিল, 6 জনই একসাথে ফার্স্ট হয়ে গেছে। বা গুজরাটে ধরুন হাজার হাজার ছেলে, 1,500 ছেলে একই সেন্টারে গেছে, গোটা দেশ জুড়ে থেকে গেছে সেখানে। যেমন আমরা মানস সরোবরে যাই না, তো এন্ট্রেন্স এক্সামের জন্য গুজরাটের কিছু সেন্টারে যেখানে রাজনৈতিক মদতপুষ্ট এই একটা স্ক্যাম হয়েছে, এডুকেশন স্ক্যাম হয়েছে, সবাই তীর্থ যাত্রীর মতন ওখানে গেছে, গিয়ে পাশাপাশি বসে সবাই ফার্স্ট হয়ে গেছে। তো সেই অবধি যেতেও আপনি পারবেন না, কারণ আপনাকে তো পেরোতে হবে ক্লাস 12। আপনি যদি ধরুন 12 পেরোলেন, তারপর আপনি এই ন্যাশনাল স্ক্যামটাতে ঢুকে পড়লেন, মানে ন্যাশনাল স্ক্যামের প্রিভিলেজটা আপনি পাবেন, কিন্তু তার আগে তো আপনাকে তো অন্য সিস্টেমের মধ্যে দিয়ে পাস করতে হবে। আপনার স্কুলই তো আপনাকে অ্যালাউ করবে না ক্লাস 8-এ, 8 পেরিয়ে 9-এ যেতে। তো যাকে আবার আমরা ফুটবলে আসি। তো বেশ কয়েক বছর আগে ধরে, মানে আগের থেকেই, মানে আমার চ্যাট ফোরাম তো 5 বছর ধরে চলছে, তারও অনেক আগে থেকে দেখি অনেকজন বলা বলি করে যে ইস্টবেঙ্গলে কোনো ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে না, ঢপের ইউথ ডেভেলপমেন্ট। বাকি দেশে কত সুন্দর সুন্দর ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে, ব্যাঙ্গালুরু দারুণ ইউথ ডেভেলপমেন্ট করছে, এই সেই মুম্বাই টুম্বাই, এআইএফএফ এলিট একাডেমি, এই সেই কত কিছু, সেই রিলায়েন্স, মানে টাটা ফুটবল একাডেমি, এরকম অনেক কিছু, আর ইস্টবেঙ্গল কিছুই করছে না।
ঘটনা হচ্ছে সত্যি ইস্টবেঙ্গল ঢপের ডেভেলপমেন্ট আগে করছিল, আজকের দিনেও দাঁড়িয়ে ঢপের ডেভেলপমেন্টই করছে, ঠিক আছে। কিন্তু বাকি দেশ যদি দারুণ ডেভেলপমেন্ট করে থাকতো তাহলে ভারত এখন লাট খেত না। মানে ভারত এখন ওই এশিয়াতে তৃতীয় শ্রেণীর একটা ক্লাব দেশ, মানে ফুটবলিং নেশন, ঠিক আছে। ওই বাংলাদেশ, নেপাল, ভুটান এই মানের হচ্ছে ভারত। তো যদি ধরলাম ইস্টবেঙ্গল কিছু করছে না, বাংলার কোনো একাডেমি কাজ করছে না, গোটা ভারত করছে, তাহলে কিন্তু ভারত কিন্তু পৌঁছে যেত ভারতীয় ফুটবল, ঠিক আছে। এখন তো ভারতীয় ন্যাশনাল টিমে একটা বাঙালি, ঠিক আছে। তো তার মানে বাঙালি ভারতকে কিন্তু টেনে নামাচ্ছে না। বাকি যত রাজ্যের লোকজন আছে তারা কিন্তু ভারতকে টেনে নামাচ্ছে, বা ভারতকে মানে তুলতে পারছে না, রাদার টেনে নামানো না, ভারত মাটিতে পড়ে আছে, ঠিক আছে। ভারতকে তুলে ধরার ক্ষমতা তাদের নেই। এটা হলো ফ্যাক্ট, আপনাকে বুঝতে হবে যে ডেভেলপমেন্টে না যা যা হয়েছে গত এক দশক ধরে বা দু দশক ধরে গোটা দেশ জুড়ে পাতি ঢপের ডেভেলপমেন্ট হয়েছে। আমাকে আমার চ্যাটফর্মে একটা ছেলে বলেছিল, মানে দাদা চলো কিছু ফোরামে গিয়ে একটু আমরা আলোচনা করি কী করে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব। আমি বলেছি ভাই আমার অত সময় নেই, ফালতু হ্যাজানোর কোনো টাইম নেই, আমার নিজের সময়ের একটু হলেও দাম আছে, আর আমি মনে করি যে আমার অডিওটা শুনবে তারও একটু সময়ের দাম আছে। এরকম প্রচুর লোক আছে যাদের কাজকর্ম নেই, হাবি যাবি এটা সেটা বলতে থাকে, আমি শুনি মাঝে মধ্যে এদের কথাবার্তা শুনি, ম্যাক্সিমামই মানে মানে মাথায় কোনো বুদ্ধি নেই, মানে বাস্তব থেকে মানে বিচ্যুত, মানে কোনো বেসিক আইডিয়া নেই যে ভারতের কী কনটেক্সট কী, মানে তার লিমিটেশনস কিচ্ছু না বুঝে হাবি যাবি আলোচনা করে ভাট বকে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ভাট বকে। অনেকে সেগুলো শোনে, অনেকে আবার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়, আলটিমেটলি কিছু হয় না, টোটাল ঢপ, ঠিক আছে। তো ভারতীয় ফুটবলের পক্ষে কিন্তু সম্ভব ওয়ার্ল্ড কাপ খেলা, কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না, ফালতু বেকার আলোচনা হবে। কেননা ভারতীয় ফুটবলকে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তাহলে একাধিক শক্তির সেখানে অংশগ্রহণ প্রয়োজন, ঠিক আছে। সেখানে সাপোর্ট প্রয়োজন, কন্ট্রিবিউশন প্রয়োজন, সেইগুলো যতক্ষণ না হচ্ছে সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টটা অনেকটাই সম্ভব। এবার আপনি বলতে পারেন ইস্টবেঙ্গলকে ইউথ ডেভেলপ করে এমন ইউথ ডেভেলপ করবে যারা ভারতকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে, না না না, সম্ভব নয়। আমি আপাতত বলছি ঠিকঠাক ইউথ ডেভেলপমেন্ট করলে ইস্টবেঙ্গল এমন কিছু ইউথ ডেভেলপ করতে পারবে যারা আইএসএলে খেলবে, ভারতীয় ন্যাশনাল টিমে খেলবে, তারপর কী হয় দেখা যাক, ঠিক আছে। অন্তত এইটা ইস্টবেঙ্গলের হাতে। এবার ইস্টবেঙ্গলের হাতে আপনি বলবেন কি মানে শুধু কোচ আনলে হয়ে যাবে, না কোচ আনলে হবে না। এবার আপনাকে বুঝতে হবে ভারতীয়দের সমস্যা হচ্ছে ভারতীয়রা নিজেরা তো ম্যাক্সিমাম নিজের কাজটুকু জানে না, আর ভারতীয়রা না মানে খুব মানে ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে, তাই বিদেশে কে কী কোন সাহেব কী বললো সেটা শোনার চেষ্টা করে। এবার সাহেবদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যেটা আমি উপলব্ধি করেছি, মানে বিভিন্ন দেশে আমি থেকেছি তো কাজ করেছি, এখনও একটা ইউরোপের একটা দেশে রয়েছি, তো এরা অনেকেই না মানে খুব বেশি দেশ ঘোরেনি। তো না ঘোরার ফলে কি হয়েছে, এদের একটা ধারণা হয়ে গেছে যে এদের দেশে যেইভাবে যে জিনিসটা হয় সেইভাবে হয়তো সব দেশে জিনিসটা হবে, সেটা কখনোই সম্ভব নয়। তো এই জন্য আমি দেখেছি যে মানে এই বিদেশিদের মধ্যে যারা ধরুন আমেরিকায় জন্মেছে বা বড় হয়েছে, বা ইউরোপে জন্মেছে বড় হয়েছে, আমি মোটামুটি সব কন্টিনেন্টগুলোতে থেকেছি, বেশ ভালো পরিমাণে কাজও করেছি। তো এদের মধ্যে যারা ধরুন প্রচুর ঘোরাঘুরি করেছে, এশিয়াতে প্রচুর ঘোরাঘুরি করেছে, তাদের কিছুটা হলো জ্ঞানচক্ষু খুলেছে, বাকিদের কিন্তু খোলেনি, ঠিক আছে। তো ওই জন্য অনেকে দেখবেন বলে যে ইস্টবেঙ্গলে আন্ডার 17, আন্ডার 15 এগুলোতে কয়টা বিদেশি কোচ রেখে দাও, দারুণ কিছু হবে না। দারুণ কিছু হবে না, এখন যা হচ্ছে তার থেকে বেটার কিছু হবে। কারণ এখন এই মুহূর্তে ইউথ ডেভেলপমেন্টে যারা রয়েছে, ধরুন এই বিনো থেকে শুরু করে যত বিনোর নিচে যেসব বাঙালি কোচ আছে, এরা ম্যাক্সিমাম কাজ জানে না, এরা ইউথ ডেভেলপমেন্টে কোনো কাজই জানে না, ঠিক আছে। তো এদের বদলে আপনি যদি কিছু বিদেশি কোচ নিয়ে আসেন, ধরুন বেলজিয়াম থেকে আনলেন বা স্পেন থেকে আনলেন, ওখানে প্রচুর ইউথ ডেভেলপমেন্ট কোচ আছে, তাহলে কিছুটা উন্নতি হবে, ঠিক আছে। কিন্তু দারুণ কিছু উন্নতি হবে না, যেই উন্নতিটা হয়তো আপনি প্রত্যাশা করছেন। তো সেই উন্নতিটার জন্য আপনার কিন্তু একটা সিস্টেমটা একটু ঠিকঠাক করে করতে হবে। প্রথমত আপনাকে কিন্তু, যেটা আমি অনেক আলোচনা করেছি আমার চ্যাট ফোরামে, এবং শুধু আমি নয়, আরও অনেক ইস্টবেঙ্গল ফ্যান কিন্তু এরকমই মত প্রকাশ করেছে, যেটা আমি বলতে চলেছি, ঠিক আছে। তাদের মধ্যে কেউ কেউ ইন্ডিয়া থাকে, কেউ কেউ ইউরোপে থাকে, ইউরোপে বোধহয় কম, মানে ম্যাক্সিমাম তারা ইউএসএতেই থাকে। অন্তত এই বিষয়টা নিয়ে যারা তাদের মতদান প্রকাশ করেছে, এবং যাদের মতটা আমি বলছি, যেই মতটা বলতে যাচ্ছি তার কাছাকাছি রয়েছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টের যে সিস্টেমটা আছে আর ইস্টবেঙ্গলের যে সিনিয়র টিম, দুটোকে আলাদা করতে হবে। কেন শুরুতেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। ধরুন আজকের দিনে
আপনি ইউথ ডেভেলপমেন্টের হেড রয়েছেন এবং আপনি সিনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন, আপনি আবার স্কাউট করছেন, তো একটা টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে ধরুন আপনার নাম ধরুন ইনো, ইনো আছে না অ্যাসিডিটির ইনো, ইনো আপনার নাম ধরুন ইনো, এবার আপনি ধরুন স্কাউট করে ছেলে নিয়ে আসছেন কেরালা থেকে, ঠিক আছে, আপনি নিয়ে এলেন, এবার আপনি আবার সেই ইউথ ডেভেলপমেন্ট টিমের হেড কোচ, তো আপনি তো আপনার নিজের স্কাউটেড ছেলেগুলোকে একটু বেশি প্রাধান্য দেবেন, মানে রিজার্ভ টিম যখন খেলবে, ধরুন আরএফডিএলে খেলছে বা ক্যালকাটা ফুটবল লিগে খেলছে, তাদের বেশি প্রাধান্য দেবেন। আবার আপনি যখন ইভ্যালুয়েট করবেন যে তাদেরকে আইএসএল টিমে পাঠানো যায় কি না, তখন আপনি একটু তাদেরকে একটু 1 নম্বর হলে একটু বেশি নম্বর দেবেন, কারণ আপনি এনেছেন, যদি আপনার আনা ছেলেরা ফেল করে আপনার তো লজ্জার বিষয়। আপনি স্কাউট করেছেন, আপনার আনা ছেলেরাই ফেল করছে, তো ম্যানেজমেন্ট বলতে পারে, নিতু বলতে পারে, এই ইনো তুমি কী সব ছেলে পেলে এনেছো, তারা সব একজন পাস করতে পারছে না, তো আপনাকে তাহলে পাস করাতে হবে, তাদেরকে দরকারে 2 মাস গ্রেস, 2 মার্কস গ্রেস দিতে হবে, যেমন নিটে হচ্ছে না, নিট গ্রেস ফেস দিয়ে মানে টোটাল ঘাপলা, তো আপনাকে ওরকম কিছু একটা করতে হবে। তারপর সেরকম আপনার হেড টিমের কোচ যদি ওরকমই একজন হয় যে ধরুন এখন কোনো মতে তার মানে কেরিয়ারে সে কী হবে মানে কিছুই জানে না, তার বয়স হয়ে গেছে অনেক, 55 হয়ে গেছে, সে কোনো দিন হেড কোচ হয়নি, ইউরোপে হয়নি, তো তাকে কিছু একটা করে খেতে হবে, তো আপনার সাথে তার একটা মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে, সেটিং আছে, যেরকম মুখ্যমন্ত্রী বলেছে না যে অনেক নেতা, আমলা, এমএলএ, কিছু মিনিস্টার, পুলিশের বড় কর্তার সাথে সেটিং আছে, সেটিং করে এরা কী করছে বাংলায় কিছু কিছু প্রিমিয়াম স্পটকে বেচে দিচ্ছে, বাইরের ইউপি, বিহার, গুজরাট, রাজস্থানের কিছু লোককে বেচে দিচ্ছে, সে আপনার হকার হোক বা কোনো একটা জমি জমা বেচে দিচ্ছে, করে কি হচ্ছে বা বেসিক্যালি বাংলা থেকে যে রাজস্বটা বা যে ফাইন্যান্সটা বা অর্থটা চালান হয়ে যাচ্ছে, ইউপিতে চালান হয়েছে, বিহারে চালান হয়ে যাচ্ছে, এবং আরও কি হচ্ছে যে নিম্ন শ্রেণীর আশপাশের রাজ্যের কিছু লোকজন পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে, করে যে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আপনার হসপিটাল, আপনার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আপনার যত স্কিম রয়েছে তার উপর একটা বোঝা চাপাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গলে হতে বাধ্য, এই টোটাল কনফ্লিক্ট একটা থেকে যাবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, যেটা অনেকেই বলেছে আমার চ্যাট ফোরামে, যে দুটো সেট আপকে একদম আলাদা করতে হবে, মানে যে ধরুন ইউথ ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছে, পুরো ইউথ ডেভেলপমেন্ট, সে কোনোভাবেই সিনিয়র টিমের সাথে যুক্ত থাকতে পারে না, তো আপনাকে যদি ইনোকে রাখতেই হয় তো আপনাকে ইনোকে সিনিয়র টিমের সাথে রাখতে হবে, তার সাথে যেন জুনিয়র টিমের কোনো রকম সম্পর্ক না থাকে, ঠিক আছে, তাহলে ব্যাপারটার মধ্যে একটা নিউট্রালিটি বা ইম্পার্শিয়ালিটি আপনি আনতে পারবেন। এবার ভাবা যাক যে আপনার কতগুলো টিম হবে, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। প্রথমে বুঝতে হবে যে ট্যালেন্ট বলে যে একটা শব্দ আছে, সেটা ভীষণই মানে তার ভুলভাল ব্যবহার হয়। ট্যালেন্ট কথাটা আপনি যখন কিছু বুঝবেন না, এর খুব ট্যালেন্ট আছে, মানে কিছু বুঝছেন না কীভাবে কী করে একটা জিনিস শিখলেছে, এটা ভালো গান শিখলে এর খুব ট্যালেন্ট আছে, মানে যখনই আমরা কিছু বুঝি না এর খুব ট্যালেন্ট আছে। ট্যালেন্ট হচ্ছে একটা ফাঁকিবাজি, ঠিক আছে, কিছু বোঝা গেল না বলে দিল একটা অ্যালার্জি আছে, কেন হচ্ছে কী হচ্ছে কেউ কিছু জানে না। তো ট্যালেন্ট নির্ভরশীল কোনো সিস্টেম চলতে পারে না। আপনি ধরুন এই মুহূর্তে খেলছে, ধরুন অস্ট্রিয়া ভালো খেলছে ইউরো কাপে, বা যারা যারা ধরুন ভালো খেলছে, আপনি জিজ্ঞেস করবেন তো ভাই তোমাদের মধ্যে কার বলো তো দারুণ ট্যালেন্ট আছে, মানে কোনো সিস্টেমিক ডেভেলপমেন্ট তার হয়নি, কাউকে পাবেন না। ওই ট্যালেন্ট আপনি মানে ট্যালেন্টের উপর আপনি যদি নির্ভর করে থাকেন তাহলে 50-100 বছর একটা মিলখা সিং পাবেন, ঠিক আছে, কিন্তু আপনি দেখুন চায়নাকে দেখুন, আপনি ইউএসএকে দেখুন, এর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভুরি সোনা পায়, অলিম্পিক্সে ভুরি সোনা পায়, তা মানে কি ট্যালেন্ট মানে ইউএসএ খালি ঘরে ঘরে ট্যালেন্ট জন্মাচ্ছে তা নয়, একটা প্রপার একটা সিস্টেম, ঠিক আছে, একটা প্রপার একটা এডুকেশন সিস্টেম, এবং সেই সিস্টেমটা কিন্তু মানে ব্যাপারটা কিন্তু আপনার বোঝার অতটা কঠিন হওয়ার ব্যাপার নয়। আপনার আশপাশে নিশ্চয়ই অনেকে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি আছে, আমাদের ইস্টবেঙ্গল চ্যাট ফোরামে তো প্রচুর আছে, যারা দেশ বিদেশে থাকে, ঠিক আছে, আমিও একজন বিদেশে থাকি, ধরুন আমার মতো অনেকেই আছে বিদেশে থাকে, তারা যে যার ফিল্ডের সুপ্রতিষ্ঠিত, কেউ আইটি প্রফেশনাল, কেউ ধরুন ফিনান্সে আছে, কেউ ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে, বিভিন্ন পেশাতে রয়েছে, কেউ মেডিকেলে একটু সমস্যা অন্য দেশে যাওয়া। তো এরা কি সবাই মানে একদম সব দারুণ ট্যালেন্টেড, মানে আমি কি দারুণ ট্যালেন্টেড, না এইসব ফালতু কথাবার্তা, ঠিক আছে, আপনাকে প্রপার একটা ছোটোবেলা থেকে একটা এডুকেশনের মধ্যে দিয়ে আপনাকে বড় করতে হবে, প্রপার একটা এডুকেশনের মধ্যে। কেউ একটা 16-17 বছর বয়সে যদি খেলা শুরু করে, যেন একটা বিদ্যাসাগর সিং বলে একটা খেলোয়াড় ছিল ইস্টবেঙ্গলের, ইউথ একাডেমি থেকে উঠেছিল, তাকে নিয়ে মানে ফ্যানদের খুব মানে ছিল, বিদ্যাসাগর সিংকে কেন ইস্টবেঙ্গল নিচ্ছে না, অবিচার হচ্ছে, সেই হচ্ছে, বিদ্যাসাগর সিং প্রত্যেক বছর আইএসএল টিমে বদলায়, আর
সে কোথাও কিছু করে উঠতে পারে না। এখন ছেলেটা 16 না 17 বছর বয়সে প্রথম একটা অর্গানাইজড কোচিং পেয়েছিল, নিজের মুখে স্বীকার করেছিল। অ্যাট দ্য এজ অফ 16 না 17 ও প্রথম পেয়েছিল। তা আপনি এবার ভাবুন, আপনি দেখছেন যে স্পেনের যে একটা ছেলে আছে ইয়ামাল, ওর 18 না 19 বছর বয়স, ও ইউরো কাপ খেলছে। আর এই বিদ্যাসাগর সিং 17 না 18 বছর বয়সে প্রথম প্রথাগত একটা ট্রেনিং পেয়েছিল। তো একটা তফাৎ তো হবেই। আপনাকে কিন্তু আপনি যে ধরুন একটা স্কুলে পড়েছেন, ঠিক আছে, আপনি ধরুন একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আপনাকে তো একটা সিস্টেমিক একটা ডেভেলপমেন্ট করতে হয়েছে, ক্লাস 1 2 3 4 এরকম করে পরপর ধাপে ধাপে। আপনি কিছু যদি না পারেন, আপনি ফেল করেছেন, একটা ক্লাসে হয়তো দুবার থেকেছেন, ঠিক আছে, তো একটা সিস্টেমিক একটা ডেভেলপমেন্ট হয়েছে। তো সেইটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার খেলার ফুটবলের ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য। আপনি দেখবেন ইউরোপের অনেক দেশ আছে, স্পেন টেন, সেখানে 8 বছর বা 6 বছর থেকে খেলা শুরু করে দেয়। তো তার ফলস্বরূপ কী হয় যে বাই দ্য এজ একজন 18, ওর অলরেডি 10 বছর একটা একটা সলিড একটা এডুকেশন পেয়ে গেছে ফুটবলে। বা আরও একটা বিষয় আছে, আপনি যেমন স্কুলে দেখেন, আপনার ধরুন স্কুলে আপনার ক্লাসে কতগুলো ছেলে ছিল জানি না, মানে 30টা হতে পারে, 40 50 60টা আছে, ঠিক আছে। সবাই কি বড় হয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার হয়েছে? হয়নি না। তো ফুটবলের ক্ষেত্রেও একটা ধরুন একটা ক্লাস, আপনার একটা ব্যাচ আছে, একটা আন্ডার 15 ব্যাচ, ইস্টবেঙ্গল একটা আন্ডার 15 ব্যাচ। ওই ব্যাচের প্রত্যেকে কি আন্ডার 17-এ খেলার যোগ্য? না, যোগ্য নয়। প্রত্যেক আন্ডার 17 কি আন্ডার 19-এ খেলার যোগ্য? প্রত্যেক আন্ডার 19 কি আপনার সিনিয়র টিমে কোয়ালিফাই হওয়ার যোগ্য হবে? না। হয়তো একটা স্কোয়াড থেকে হয়তো 2 কি 3টে ম্যাক্সিমাম প্লেয়ার বেরিয়ে আসবে। তো সেই যদি আপনার সিস্টেম হয়, তাহলে আপনাকে একটা পিরামিড বুঝতে হবে, একটা পিরামিড স্ট্রাকচার কিন্তু আপনার লাগবে। আপনার ধরুন জয়েন্ট এন্ট্রেন্সে বা নিটে যতগুলো ধরুন সিট আছে, ঠিক আছে, ততগুলো ছেলে কি মানে আপনার ক্লাস 12 পাস করছে? তা তো না, একটা পিরামিড স্ট্রাকচার আছে। নিচটা বড় হবে, ওপরটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে। তো আপনার যে ফাইনাল যে কোয়ালিফিকেশন হবে যে সিনিয়র টিমে, বা আপনি ধরুন যাদেরকে ছাড়বেন, ঠিক আছে, সেই সিস্টেমে কিন্তু একটা পিরামিড স্ট্রাকচার লাগবে। তো আপনাকে যদি বছরে 2-3টে একটা ঠিকঠাক ইয়াং প্লেয়ার পেতে হয়, তাহলে আপনার কিন্তু বেসেতে 40টা মানে 60-70টা ছেলেকে লাগবে, বা আরও বেশি লাগবে। মানে হয়তো 200টা ছেলেকে নিয়ে আপনাকে নিচে লেভেলে কাজ করতে হবে। আপনার আন্ডার 13-এ হয়তো 200টা ছেলেকে নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কী করে সম্ভব? আপনার যদি একটা ভার্টিক্যাল একটা সিস্টেম থাকে যে আন্ডার 13-এ 20টা ছেলে, আন্ডার 15-এ 20টা ছেলে, আন্ডার 17-এ 20টা ছেলে, এবার আর পিলার হয়ে গেল না? তো ব্যাপারটা তো আপনি তো আপনার তো পিরামিড লাগবে। এবার আপনি বলতে পারেন এটা কি বলছো, মানে এটা তো আমরা দেখছি ইউরোপে তো প্রত্যেকটা ক্লাবে এরকম একটা একটা করেই টিম থাকে। তো আপনাকে তো ইউরোপের সাথে তুলনা করলে চলবে না, ওখানে একটা গোটা সিস্টেম আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাব সেখানে কন্ট্রিবিউট করছে। আপনার দেশে তো কেউ কন্ট্রিবিউট করছে না সেই অর্থে ইউথ ডেভেলপমেন্টে। আপনার দেশে তো কেউ করছে না, ভারতে কেউ করছে না, ঠিক আছে। তো আপনাকে কিন্তু আপনার নিজের পিরামিডটা নিজেকেই বানাতে হবে। ওখানে ধরুন স্পেনে ধরুন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা থেকে শুরু করে যত টিমের ইউথ ডেভেলপমেন্ট আছে, এভরিওয়ান ইজ কন্ট্রিবিউটিং টু ক্রিয়েট দ্যাট পিরামিড স্ট্রাকচার ফর স্প্যানিশ ফুটবল, ঠিক আছে। গোটা সিস্টেমটা একটা পিরামিড তৈরি করছে। আপনার এখানে পিরামিড কেউ তৈরি করছে না, পিরামিডে ইট কেউ দান করছে না। তো আপনাকে কিন্তু আপনার পিরামিডটা আপনাকেই বানাতে হবে যতটা সম্ভব, যতটা সম্ভব। আমি তো সেই জন্য বললাম যে আমি যেটা বলতে চলেছি, তার ফলস্বরূপ ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। কিন্তু যেটা হতে পারে, আপনার ইউথ ডেভেলপমেন্ট থেকে, ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট থেকে বেশ কিছু ছেলে আপনি পেতে পারেন, যে কিন্তু ন্যাশনাল টিমে ভালোভাবে খেলতে পারবে, দাপিয়ে খেলতে পারবে ভারতীয় ন্যাশনাল টিমে। তো আপনাকে এই স্ট্রাকচারটা আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনার যদি আন্ডার 17 টিমে যদি 20টা ছেলে থাকে, আপনার কিন্তু আন্ডার 15 টিমে 20টা ছেলে থাকলে চলবে না। আপনার আন্ডার 15-এ আপনাকে অন্তত 60টা ছেলেকে নিয়ে কাজ করতে হবে। আবার এবার আপনি বলতে পারেন টুর্নামেন্টে এএফএফ টুর্নামেন্টগুলি মানে ওটা তো একটা 1 মাসের হয়তো একটা টুর্নামেন্ট হয়। বাকি সময় বছরে 365 দিন আপনাকে কিন্তু হয়তো 60টা ছেলেকে নিয়ে কাজ করতে হবে। তারপর ধরুন এআইএফএফের টুর্নামেন্টের সময় আপনি হয়তো 20টা ছেলেকে নিয়ে কাজ করলেন, কিন্তু আপনাকে কিন্তু বছরে 365 দিন ওই 60টা ছেলেকে নিয়ে কাজ করতে হবে আন্ডার 15 লেভেলে। এবং আপনাকে ধরুন আন্ডার 13-এ ওটা যদি 60টা হয়, ওখানে তো আপনাকে হয়তো 120টা ছেলেকে নিয়ে কাজ করতে হলো, ঠিক আছে। আপনি এদেরকে নিয়ে টুর্নামেন্ট খেলুন, নিজেদের মধ্যে খেলুন, বিভিন্ন জায়গায় জায়গায় খেলুন, কিন্তু এই পিরামিড স্ট্রাকচার লাগবে। এবং এবার আপনার কি লাগবে? আপনার লাগবে কিছু কোচ, ঠিক আছে। প্রত্যেকটা টিমের জন্য একটা কোচ লাগবে, আন্ডার 17 15 13 বিদেশি কোচ, ভালো কোচ আপনাকে নিয়ে আসতে হবে। এবং এই কোচের কিন্তু বিশাল পারিশ্রমিক নয়, মানে স্পেন, বেলজিয়ামে এরকম প্রচুর কোচ আছে যারা ধরুন পাড়া, স্কুলে, ক্লাবে
এগুলো কোচিং করা, এবং তাদের মাইনে কিন্তু খুবই কম। ওরকমই একজন কোচ তো ইউনাইটেডের কোচ, এদের স্যালারি খুবই কম হয়, ঠিক আছে। তো এই ধরনের কোচ আপনাকে নিয়ে আসতে হবে, এবং আপনাকে যেটা করতে হবে, এই যে আমি বললাম একটা পিরামিড স্ট্রাকচার, মানে পুরো পিরামিড তো আপনি আর ময়দানে ট্রেনিং দিতে পারবেন না, তো পিরামিডের আনবে করতে গিয়ে কোয়ান্টিটিটা, তো সেইগুলো কিন্তু আপনাকে এই বিভিন্ন যেসব কোচিং সেন্টার আছে গোটা বাংলা জুড়ে, এদের সঙ্গে আপনাকে একটা টাই আপ করতে হবে, ঠিক আছে। তো টাই আপ মানে কি, আপনি যে আমি যে বললাম ধরুন আপনার আন্ডার 13 হয়তো 120টা ছেলেকে নিয়ে কাজ করতে হবে, তো 120টা ছেলে হয়তো বিভিন্ন কোচিং ক্যাম্পে হয়তো যে কাউন্ট রয়েছে সেগুলো নিয়ে হয়তো আপনাকে কাজ করতে হবে। 120 কেন, ওটা যদি 500 হয়তো আরও ভালো, কি 1000 হয়তো আরও ভালো, ঠিক আছে। তো এই ধরনের যে কোচিং ক্যাম্পগুলো আছে এগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করতে হবে, মানে পুরোপুরি ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলছি না, আপনার যে ধরুন কোচ আসবে সেই কোচ এসে কিন্তু এই বিভিন্ন একাডেমি যেসব কোচগুলো রয়েছে বা কোচিং সেন্টারের কোচগুলো রয়েছে এদেরকে ট্রেনিং দেবে এবং নিয়মিত করে ট্রেনিং দেবে। ওই একটা 4 দিনের কোর্স করে কিচ্ছু আর, এগুলো সব টোটাল ফালতু, ঠিক আছে। আপনার 365 ডেজ কিন্তু তাদের ট্রেনিং দিতে হবে, ঠিক আছে। 365 মানে এই নয় যে প্রত্যেকটা দিন ট্রেনিং দিল, হয়তো দেখলে প্রথমে হয়তো 1 সপ্তাহ একটা ট্রেনিং দিল, তারপর তো গ্যাপ দিয়ে হয়তো আবার 2 সপ্তাহ বাদে আবার করলো, এইভাবে মানে ব্যাপারটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে একদিন দুম করে একটা 3 দিন একটা ট্রেনিং দিয়ে দিলাম, তারপর সবাই হঠাৎ করে বিশাল কোচ হয়ে গেলো, তা নয়। তো এইভাবে আপনাকে কিন্তু একটা কোচিং সিস্টেম তৈরি করতে হবে, কোচিং এডুকেশনটা আপনার কিন্তু খুবই দরকার, যেটা কিন্তু কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। এইভাবে যদি এগোয়, আশা করি অনেকটা বলে ফেললাম, আর আমার নিজেরও বলতে ভালো লাগছে না, এত অবধি যদি করে তাহলে বুঝবো অনেকটা হয়েছে, ঠিক আছে। তো দেখা যাক, আশা করি ব্যাপারটা বোঝানো গেল যে প্রবলেমটা কোথায়। আপনাকে আগে প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে হবে, যে এটা আপনার ইস্টবেঙ্গলের লোকজন বা ভারতীয় ফুটবল, ইস্টবেঙ্গল কেন বলছি, নিতুরা তো বোঝেই না কিছু, সেটা তো অবশ্যই সবাই জানে, কিন্তু ভারতীয় ফুটবলে কেউ বোঝে না বলেই তো ভারত লাত খাচ্ছে না, এত নিচে পড়ে আছে ওয়ার্ল্ড ফুটবলে। তো আশা করি যদি এতটুকু করতে পারে তাহলে কিন্তু উন্নতি সম্ভব। এই মুহূর্তে যেই সব হচ্ছে টোটাল ঢপ হচ্ছে, কিচ্ছু হবে না, ঠিক আছে। ওই জোড়া তাপ্পে দিয়ে হচ্ছে। তো শেষ করে আরেকটা ইস্টবেঙ্গল ফ্যান বলছিল, দাদা এইসব হীরা মণ্ডল এদের নিচ্ছে, এদের তো কি ফিউচার আছে না। দেখো একটা সবাইকে বলি, একটা প্রবলেম হয়ে গেছে, মানে আমাদের ইউথ ডেভেলপমেন্টে এত বাজেভাবে চলেছে, যেখানে শুধু এমফাসিস ছিল কি করে একটা টুর্নামেন্ট জেতা যায় বা কাপ জেতা যায়, যে সেই অর্থে ভালো করে প্লেয়ার তৈরি হয়নি। ওই একজন দুজন, দেবজিৎ রায় কি শ্যামল বেসরা, সেটা কোনো বিনোফিনও তৈরি করেনি, মানে তাদের ওই পাড়ার কোচ ফোচ তার তৈরি করেছিল। তো তার ফলস্বরূপ কী হয়েছে, এই ডিফেন্সে খুব দুর্বলতা। এবার ডিফেন্স যদি দুর্বল হয়, ধরুন আপনার সাইড ব্যাকে তো একদম লজ্জরে অবস্থা, তো সেই জন্য একটু এদের আনা হয়েছে। না হলে কী হবে, ধরুন আপনি তন্ময় দাসকে ডিফেন্সিভ মিডিয়া হিসেবে খেলাবেন কলকাতা ফুটবল লিগে, এবার যদি দুদিকে একদম আলফাল সব ডিফেন্ডার খেলতে থাকে, তাহলে তন্ময় দাসের উপর চাপ হয়ে যাবে, এবং ইস্ট বেঙ্গল যখন হারতে থাকবে কলকাতা ফুটবল লিগে, এবং তখন পাবলিক গালাগাল দিতে শুরু করবে। তো ধরুন শ্যামল বেসরা, দেবজিৎ, তারপর আপনার এই সুব্রত মুর্মু, এদের খেলাটাও পড়তে থাকবে। তো কিছু করার নেই, যদি ভালো প্লেয়ার থাকতো তাহলে বলতাম না হয় এই পজিশনে ভালো ভালো প্লেয়ার রাখা হোক। এবং আরেকটা বলবো, যে একজন বলছে এই আদিত্য পাত্রকে কেন সই করালো, কেন ওকে ক্যাপ্টেন করলো রিজার্ভ টিমে। দেখো আদিত্য পাত্রর কোনো ফিউচার নেই, অনেস্টলি স্পিকিং, আইএসএলের কোনো ফিউচার নেই, ঠিক আছে। এবার তাহলে বুঝতে হবে আমরা সিএফএলটা কীভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত। দেখো সিএফএলে হারলে তো চলবে না, কেন যদি সিএফএলে গোলকিপার পরপর গোল খেতে শুরু করে, তাহলে ডিফেন্সে ধরো একটা মোটামুটি ধরুন একটা ইয়াং ভালো প্রতিভাবান প্লেয়ার আছে, ধরলাম চাকুমান্ডি ভালো খেলছে, ধরলাম, আমি দেখিনি এখন, না থেকে বলবো না, ধরলাম চাকুমান্ডি একটা পদের মতন খেলছে সেন্টার ব্যাক পজিশনে, তার সাথে তার আশেপাশে যত ডিফেন্ডার সাইড ব্যাক রয়েছে, গোলকিপার, সবাই যদি খাজা হয়, আপনার চাকুমান্ডিকেও তখন খাজা লাগবে। তো সেই জন্য আপনাকে এখন ড্যামেজ কন্ট্রোল করতে হবে। তো আপনাকে সেই ক্ষেত্রে ধরুন তন্ময় ঘোষ, মানে ওর বোধহয় 33 বছর বয়স, বা হীরা মণ্ডল, এদেরকে দিয়ে সাইডটাকে কোনো মতে ডিফেন্সটা ম্যানেজ করতে হবে, যাতে ইস্টবেঙ্গল ম্যাচের পর ম্যাচ না হারে ক্যালকাটা ফুটবল লিগে। সেক্ষেত্রে আপনি হয়তো দেখলেন যে এই ছেলেটা, যে চাকুমান্ডি, হয়তো বেরিয়ে এলো। এবং গোলকিপারের ক্ষেত্রে আমি বলবো, আদিত্য পাত্র যেহেতু কোনোই ফিউচার নেই, সেক্ষেত্রে যদি সম্ভব হয় আপনার কিন্তু দেবজিৎ মজুমদারকে খেলাতে হবে গোলে, ঠিক আছে। যতটা সম্ভব দেবজিৎ মজুমদার খেলুক, এবং একটা ম্যাচ ধরুন মোটামুটি হাতে কন্ট্রোলে চলে এলো, তখন গৌরব বা এরকম জুনিয়র ছেলে নামুক, যাদের হয়তো একটা পোটেনশিয়াল ফিউচার আছে, অন্তত তাদের ওই ফিউচারটা
ক্রস মার্ক পড়ে যায়নি এখনও। যাদের এখনও ভবিষ্যৎ আছে আইএসএলে, পোটেনশিয়াল ফিউচার আছে আইএসএলে, তাদেরকে নামাক। কিন্তু আমি বলবো আগে আপনাকে ম্যাচটা জিততে হবে, ম্যাচটাকে হারাটা আটকাতে হবে। সেক্ষেত্রে আপনাকে দেবজিৎকে রাখতে হবে। এবং ধরুন ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 1-2 গোলের লিড নিয়ে নিল, তখন আপনি গৌরবকে হয়তো নামালেন। একটা উদাহরণ দিচ্ছি। তো আদিত্যকে মানে, আদিত্য জানি না, আদিত্য গত বছর ক্যালকাটা ফুটবল লিগে যে কটা ম্যাচ নেমেছিল খুব বাজে খেলেছিল। এত খর্বকায় উচ্চতা যে মানে দুদিক থেকে ক্রস এলে মানে পুরোপুরি খেই হারিয়ে ফেলে। তো দেখা যাক, এই আশা করে বোঝানো গেল কেন সিনিয়র ছেলেদের নেওয়া হচ্ছে, কেন টোটাল একটা ব্লান্ডার করে ফেলেছে এরা ইউথ ডেভেলপমেন্টে। ডিফেন্সে একদমই বাজে বাজে অবস্থা। আপনার সেন্ট্রাল মিডফিল্ডও কিন্তু খুব খারাপ অবস্থা এই মুহূর্তে। মানে ডিফেন্স নিয়ে আপনি বলছেন, সেন্ট্রাল মিডফিল্ডে খুব খারাপ অবস্থা এই মুহূর্তে। শ্যামল বেসরা ছাড়া কোনো ভালো সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু নেই ইস্ট বেঙ্গলে। ক্রিয়েটিভ সেন্ট্রাল মিডফিল্ডার নেই, রিজার্ভ টিমের কথা বলছি। কেননা গত বছর সেন্ট্রাল মিডফিল্ডে ওই দীপ সাহা, মোহিত সেরা খেলে দিয়েছিল। মানে প্রত্যেকটা ম্যাচে হয় দীপ সাহা নয়তো মোহিত সেরা খেলে দিয়েছিল। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে সেইটাও সমস্যা একটা রয়েছে। তো দেখা যাক কীভাবে হ্যান্ডেল করে। তো মোটামুটি যারা প্রতিভাবান প্লেয়ার রয়েছে তাদের সাথে ওই পোর খাওয়া ছেলে নামানো ছাড়া কোনো উপায় নেই। কেননা 11টা প্রতিভাবান প্লেয়ার নামানোর ক্ষমতা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে নেই কলকাতা ফুটবল লিগে। সকলে ভালো থাকবেন।